আমি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সাথে রয়েছি। আমি ইতিমধ্যে 4টা ক্লাস নিয়ে ফেলেছি ক্রনিক ডিজিজের। আজকে হলো 5 নম্বর ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ডিসকাশন অ্যাবাউট অ্যান্টি সিফিলিটিক মেডিসিন। আজকে আমরা আলোচনা করব যে অ্যান্টি সিফিলিটিক মেডিসিন নিয়ে। আমরা ইতিমধ্যেই এই সিফিলিটিক শব্দটি শুনেছি এবং সিফিলিটিক সম্পর্কে অনেক কথা আমরা ক্লাসে পড়েছি বা জেনেছি, বা বইতে পড়েছি, ক্লাসে শুনেছি। এখন এই সিফিলিটিক কন্ডিশনের মেডিসিন নিয়ে কথা হবে আজকে, শুধুমাত্র মেডিসিন নিয়ে কথা হবে। সম্মানিত উপস্থিতি যারা ক্লাস করছেন, আমি সকলের বলবো যে মনোযোগ সহকারে ক্লাসটা করেন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তো প্রথমে জানবো যে সিফিলিটিক মেডিসিন কাকে বলে। ডেফিনেশন অফ অ্যান্টি সিফিলিটিক মেডিসিন। অ্যান্টি সিফিলিটিক মেডিসিন কি জিনিসটা, মূলত কাকে বলে? আমরা জানি সিফিলিস দোষ বা সিফিলিস মায়াজম যে দেহের উপরে ভর করে বা যে দেহের উপরে সিফিলিসের আধিক্য থাকে, সেই কন্ডিশনকে আমরা বলি সিফিলিটিক কন্ডিশন বা সিফিলিটিক মায়াজম। তো এই এন্টি মানে বিরোধী, সিফিলিসের বিরোধী যে মেডিসিন গুলো, সেটি কি? অ্যান্টি সিফিলিটিক মেডিসিন। এটা হচ্ছে এন্টি মানে বিরোধী, আর সিফিলিটিক মানে তো সিফিলিস দোষ যার উপরে বিদ্যমান থাকে। তাহলে সিফিলিস দোষ থেকে পরিত্রাণের জন্য, সেখান থেকে মুক্তির জন্য যে অ্যান্টি মেডিসিন প্রয়োগ করি আমরা, সেই মেডিসিন গুলো নিয়ে এখানে এখন কথা হচ্ছে। তাহলে যে সকল ঔষধ সুস্থ ব্যক্তির দেহে প্রয়োগ করলে সিফিলিসের যে রোগ লক্ষণের যে একটা প্রতিচ্ছবি সৃষ্টি করতে পারে, এবং সিফিলিস মায়াজম ব্যক্তিদের দেহে প্রয়োগ করলে ওটা থেকে নিরাময় করবে, নিরাময় করতে পারে, সেই সকল ওষুধকে আমরা অ্যান্টি সিফিলিটিক ওষুধ বলছি বা অ্যান্টি সিফিলিটিক মায়াজম বলছি। এখানে দুইটা বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে এই অ্যান্টি সিফিলিটিক মেডিসিন গুলো যদি সুস্থ মানব দেহে প্রয়োগ করা হয়, তাহলে সুস্থ মানব দেহে প্রয়োগ করলে সিফিলিসের যে লক্ষণ, সিফিলিসের টোটাল সামগ্রিক লক্ষণগুলো স্পষ্ট হবে সেই শরীরে। আর যদি সিফিলিস দুষ্ট শরীরে প্রয়োগ করা হয়, তাহলে তাহলে কি হবে? সেই সিফিলিস দুষ্ট রোগীর সিফিলিসের দোষ থেকে মুক্ত হবে, উনি মুক্ত করা সম্ভব। তো যে মেডিসিন গুলো দিয়ে সুস্থ দেহে সিফিলিটিক কন্ডিশনের লক্ষণগুলো, প্রতিচ্ছবিগুলো আনা যায়, যে মেডিসিন গুলো দিয়ে সিফিলিটিক গ্রস্ত রোগীর দেহ থেকে সিফিলিস দোষটি দূর করা যায়, এই মেডিসিন গুলোকেই আমরা অ্যান্টি সিফিলিটিক ওষুধ বলছি। এটাকে আমরা অ্যান্টি সিফিলিটিক মেডিসিন বলছি। তাহলে আমরা জানলাম যে অ্যান্টি সিফিলিটিক মেডিসিন কি জিনিস। আমরা সিফিলিস সম্পর্কে অনেক কথা জেনেছি। এটা হচ্ছে ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ। সিফিলিটিক রোগীর মধ্যে কোনো মানে কনস্ট্রাকটিভ কিছু নাই, কোনো গঠনমূলক কিছু নেই, শুধু ধ্বংসাত্মক। তার মধ্যে শুধু ধ্বংসাত্মক, সব সময় ধ্বংসাত্মক, এবং ধ্বংসাত্মক কোয়ালিটি নিয়ে সে সে দিনাতিপাত করে, এবং উনি খুবই কষ্ট বোধ করে। অনেক লক্ষণ আমরা সিফিলিটিক কন্ডিশনে জেনেছি। এই সিফিলিটিক কন্ডিশনের অনেক রোগীর বর্ণনা আমরা জেনেছি। এখন তার মেডিসিন গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটুখানি রিভাইজ করি কি কি রোগ হতে পারে সিফিলিটিক কন্ডিশন থেকে, কি কি রোগ সাধারণত হতে পারে। যেমন সিফিলিটিক কন্ডিশনের থেকে অনেকগুলো রোগ হয়, যেমন তার মানে চুলকানিহীন যে চর্মপীড়াগুলো, হ্যাঁ, এরপরে দুর্গন্ধ ঋতুস্রাব, এরপরে
কানে সমস্যা হতে পারে, কান থেকে ক্ষত দুর্গন্ধ আসতে পারে, নাক থেকে আসতে পারে, হাড় ক্ষয় হয়ে যেতে পারে, লালাস্রাব হতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে, ক্ষত হতে পারে, অ্যাপথাস আলসার হতে পারে। এরপরে তার গ্ল্যান্ডগুলোতে সমস্যা হতে পারে, তার অ্যাবডোমিনাল ক্ষত হতে পারে, অন্ধত্ব আসতে পারে, তার হতাশা, নৈরাশ্য, উৎকণ্ঠা, এই এই সমস্ত বিষয় ছাড়াও তার আরো অনেকগুলো, যেমন তার ইউরিনারি সিস্টেমে তার প্রস্রাব যন্ত্র বা পেনিসে ক্ষত হতে পারে, গলায় ক্ষত হতে পারে। এই যে ধ্বংসাত্মক যে বিষয়গুলো সবই এই এই সিফিলিস দোষ থেকে হয়, এই রোগগুলো হয়। এই রোগগুলো দূর করার জন্য আমরা অ্যান্টিসিপিলিটিক মেডিসিন প্রয়োগ করব। আজকে আমাদের টপিকসটাই ছিল কিন্তু ডিসকাস অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। তাহলে আমরা আলোচনায় এই সেই মেডিসিন গুলো নিয়ে একটু পরিচিত হই। সেই মেডিসিন গুলো মূলত কি মেডিসিন একটু আমরা পরিচিত হই, কেমন? একটু আমরা পরিচিত হই। তাহলে সিফিলিস দোষ যে মেডিসিন সেগুলো হলো, আমরা অনেকগুলো মেডিসিন বলতে পারি, যেমন ওরাম মেটালিকাম, অ্যাসিড নাইট্রিকাম, কেলিকার্ব, মার্কসল। মার্কসল মূলত অ্যান্টিসিপিলিটিক ওষুধের ক্ষেত্রে প্রথম গ্রেডের মধ্যে থাকে, প্রথম দিকে রয়েছে। সিফিলিনাম, এটাও প্রথম দিকের মেডিসিন। যে মেডিসিন গুলো বলতে সবই অ্যান্টিসিপিলিটিক মেডিসিনের গুরুত্বপূর্ণ মেডিসিন। হিপার সালফিউরিকাম, ল্যাকেসিস, টিউবারকুলিনাম, অরাম মিওর, কেলিয়ায়োড, এরপর কেলিকার্ব, অ্যাসিড নাইট্রিক, অরামমেট, মার্কসল, সিফিলিনাম, এই মেডিসিন গুলো খুবই গুরুত্বপূর্ণ সিফিলিস কন্ডিশনের রোগীদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? সাউন্ড দেন। আমার কথা কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। জি স্যার, ওই প্রথম অবস্থায় একটু ডিস্টার্ব দিছিল স্যার, এখন ঠিক আছে। প্রথম অবস্থায় ডিস্টার্ব দিছিল, হ্যাঁ স্যার, সংজ্ঞা শুনতে পান না কথা তাই? কাটা 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 আসছিল স্যার, এখন ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা ইতিপূর্বে জেনেছি যে অ্যান্টিসিপিলিটিক মেডিসিন গুলো কি কি, সেগুলো আমরা জেনেছি। একটা হচ্ছে যে সকল মেডিসিন প্রয়োগ করলে সুস্থ মানব দেহে সিফিলিসের লক্ষণ দেখা দেয়। আবার একই মেডিসিন যদি সিফিলিস গ্রস্ত রোগীদের দেহে প্রয়োগ করা হয়, তাহলে সেই ব্যক্তি সিফিলিস দোষ থেকে পরিত্রাণ পায়। সুস্থ দেহে প্রয়োগ করলে সুস্থ দেহে সিফিলিস কন্ডিশন সৃষ্টি হবে। আর সিফিলিস কন্ডিশন গ্রস্ত রোগীর দেহে যদি যে মেডিসিন প্রয়োগ করা হয় বা সিফিলিটিক কন্ডিশনের মেডিসিন প্রয়োগ করলে সিফিলিস দোষ থেকে পরিত্রাণ পাবে, সেই মেডিসিন গুলো মূলত অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, কেমন? তো আমরা এখন অ্যান্টিসিফিলিটিক মেডিসিন সম্পর্কে আমরা জানবো যে কি কি মেডিসিন রয়েছে। যেমন রয়েছে আর্জেন্টাম মেটালিকাম, টিউবারকুলিনাম, ফুজা, সিফিলিনাম, সালফার, সালফায়োড, স্টেলিনজিয়া, স্টাফিসেগ্রিয়া, ফাইটোলক্কা। এই মেডিসিনগুলো অ্যান্টিসিফিলিটিক মেডিসিনের কর্তৃত্ব করে, নেতৃত্ব দেয় এবং তাদেরই মেডিসিন। পেট্রোলিয়াম, সরিনাম, সারসাপেরিলা, সাইলেশিয়া, নাইট্রিক অ্যাসিড, নেট্রাম সালফ, পেট্রোলিয়াম, ফসফরাস, ফসফরিক অ্যাসিড, ল্যাকেসিস, লিডাম প্যালেস্টার, লাইকোপোডিয়াম, মার্কসল, মেজেরিয়াম। এসব মেডিসিনগুলো মূলত অ্যান্টিসিফিলিটিক মেডিসিন এবং সিফিলিটিক কন্ডিশনের রোগীদের উপরে প্রয়োগ করতে হয়। এছাড়াও রয়েছে কেলিসালফ, কেলিবাইক্রোম, কেলিয়ায়োড, কেলিয়ার্স, আয়োডিন, আয়োডিনাম, হিপারসালফার, বুয়েকাম, ফ্লোরিক অ্যাসিড, প্রোটেলাস, কোরালিয়াম রুব্রাম,
কোনিয়াম কার্বোনিমেলিস কার্বোভেজ, ক্লেমিটিস ইরেক্টা, ক্যালকেরিয়া সালফ, পোস্টিকাম, ক্যালকেরিয়া আয়োড, বেনজোইক অ্যাসিড, বেডিয়াগা, ওরামিওর, ন্যাট্রোনেটাম, ওরামমেট, অ্যাসাফিডিটা, আর্স আয়োড, আর্সেনিকাম অ্যালবাম, আর্জেন্টাম মেটালিকা। আমি সব মেডিসিন যে মেডিসিনগুলো বললাম, এই মেডিসিনগুলো অ্যান্টি সিফিলিটিক কন্ডিশনের মেডিসিন। এই মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এই কথাগুলো রেকর্ডিং থাকবে, আপনারা বারবার শুনবেন। এছাড়া আরো কিছু মেডিসিন আছে, যেমন অ্যামোনিয়াম কার্ব, অ্যান্টিমোনিয়াম টার্ট, এপিসমেল, আর্নিকা, আর্সেনিকাম অ্যালবাম, বেলেডোনা, ব্রায়োনিয়া, ক্যাপসিকাম, কার্বোভেস, ক্যামোমিলা, সিনা, কুপ্রা মেটালিকাম, ডিজিটালিস, ফ্রামমেট, ফ্রামার্স, জেলসিমিয়াম, হেলোনিয়াস, ইপিকাকুয়ানা, ল্যাকেসিস। এই যে মেডিসিনগুলো বললাম, নেট্রামিওন, রাক্সভূমিকা, অ্যাসিড ফস, এরপরে ফসফরাস, এই সকল মেডিসিনগুলো হচ্ছে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। আর অ্যান্টিসিফিলিটিক মেডিসিন মূলত কি করে? ধ্বংসাত্মক। এই মেডিসিনগুলো হচ্ছে ধ্বংসাত্মক, ধ্বংস ধ্বংস করে দেয় মানব শরীরকে। সেখান থেকে এই মেডিসিনগুলো ধ্বংসাত্মক কন্ডিশন থেকে ভালো কন্ডিশনে নিয়ে আসে। সিফিলিসের যে বিদ্যমান রূপরেখাগুলো, এই রূপরেখাগুলো দূর করে দেয়, দূর করে তাকে সুস্থ শরীরে ফেরত নিয়ে আসে। যেমন সিফিলিসের কন্ডিশনের রোগীর যে আমরা লক্ষণ বলেছিলাম, যেমন বিকশিত কিছু সিফিলিসের লক্ষণ রয়েছে, যেমন রোগীর ভুলে যায়, মানে কি বলে, আত্মহত্যা করার ইচ্ছা, মানসিক ভারসাম্য থাকে না রোগীর মধ্যে, নির্বোধ, জড়বুদ্ধি সম্পন্ন, আত্মহত্যা করতে চায়। এই সকল এই মনোভাবগুলো অ্যান্টিসিফিলিটিক মেডিসিন প্রয়োগ করলে পরে তখন দূর হয়ে যাবে। দূর হয়ে গেলে রোগী স্বাভাবিক কন্ডিশনে ফেরত আসবে, রোগী স্বাভাবিকতায় ফেরত আসবে। এই যে স্বাভাবিকতায় ফেরত আসবে, এর জন্য আমাদের অ্যান্টিসিফিলিটিক মেডিসিন প্রয়োগ করতে হবে। এরপরে রোগীর মধ্যে যে প্রতিবন্ধী হয়ে যায় বা প্রতিবন্ধী বিকলাঙ্গ হয়, অনেক সময় দেহের বিভিন্ন অঙ্গ শুকায় যায়, অনেক সময় দেহের বিভিন্ন পার্টসে ক্ষতিগ্রস্ত হয়, এসবই হচ্ছে এই অ্যান্টিসিফিলিটিক কন্ডিশনের কারণে। তখন আমরা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন প্রয়োগ করলে লক্ষণ সাদৃশ্যে যে মেডিসিনগুলো বলেছি, এই মেডিসিনগুলো প্রয়োগ করলে দেখা যাবে রোগী এই বিকলাঙ্গ থেকে আস্তে আস্তে মুক্তির দিকে ফেরত ফেরত আসবে ইনশাল্লাহ। যেমন আমি একটা আমার নিজের পার্সোনাল একটা চেম্বারে আমি একটা কেসের কথা বলতে পারি, যে একটা বাচ্চা আসছিল। এই বাচ্চাটি দীর্ঘ 2 থেকে 3 মাস আমার এখানে ট্রিটমেন্ট হয়। হওয়ার পর বাচ্চাটা হাঁটতে পারতো না, একটু প্রতিবন্ধী টাইপের ছিল, হাঁটতে পারতো না। জন্মের থেকে বাচ্চা হাঁটতে পারে না, বাচ্চার বয়স 6 বছর, বাচ্চা হাঁটতেই পারে না। তাকে তার সম্পূর্ণ কন্ডিশন গুলো অ্যান্টিসিফিলিটিক কন্ডিশন বিরাজ করে। তার আহ, মানে মুখ দিয়ে লালা পড়তো, রাগী ছিল, ভীতু ছিল বেশি। এরপরে সে ছিল মানে অল্পতেই তার মশা মানে কামড়াইলে ই করলে তার শরীরে পছন ছিল, সে ওইটাই হতো না। সব অল্পতেই পুজ সৃষ্টি হতো শরীরে। এবং তার বাচ্চার বাবা মায়ের দিকে খেয়াল করে দেখলাম, বাচ্চার মাও সিফিলিটিক রোগী, বাচ্চার বাবাও সিফিলিটিক রোগী। তখন এই দুই সিফিলিসের সংমিশ্রণে বাচ্চা প্রতিবন্ধী হয়ে উঠছে। 2টা পাও ভালো আছে, বাট একটি পায়ের জোর পায় না, সে হাঁটতেই পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে। এই পেশেন্টটিকে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন প্রয়োগ করেছিলাম সে সময়, মার্কসল প্রয়োগ করেছিলাম। মার্কসল প্রয়োগ করার পরে বাচ্চা 2-3 মাস এটা মাঝে 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 প্রয়োগ করে 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 6 মাস পরে বাচ্চাটি হাঁটতে পারে। এখন বাচ্চাটি হাঁটে, আমার এই আবাসিকে রয়েছে, বাচ্চাটি হাঁটতে পারে এবং তারা খুব খুশি, বাচ্চাটির আত্মীয় স্বজনরা সবাই খুশি। তাহলে এই যে একটা ডিস্ট্রাকটিভ
একটা ডিস্ট্রাকটিভ একটা পরিস্থিতি, ধ্বংসাত্মক পরিস্থিতি, দুঃখের পরিস্থিতি, একটি কি বলে এটা, মানে একটি মানে লজ্জাজনক একটা অবস্থা, তাহলে এই বাচ্চা প্রতিবন্ধী থাকলে পিতামাতার কত সমস্যার সৃষ্টি হয়, মানসিক সমস্যা, সামাজিক লজ্জা, সবকিছু থেকেই সমস্যা হয়। এখন একটি মাত্র মেডিসিন পারে এই সমস্যাগুলো সমাধান করতে, সেটি হচ্ছে তার শরীরে কি সমস্যা, সিফিলিস দোষ বিদ্যমান ছিল, তাহলে আমরা অ্যান্টি সিফিলিটিক মেডিসিন প্রয়োগ করেছিলাম, বাচ্চাটি সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে করে আমরা প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে আগে দেখব যে প্রবলেমটি অ্যান্টি সিফিলিটিক কিনা, মানে সিফিলিটিক কিনা। যদি সিফিলিটিক কন্ডিশন হয় অবশ্যই আমরা অ্যান্টি সিফিলিটিক মেডিসিন প্রয়োগ করব। যেমন রোগীর মধ্যে জিভের উপরে দাঁতের ছাপ থাকবে, সাদা বর্ণের একটা লেফাবৃত একটা একটা জিভের একটা থাকবে, সাদা বর্ণের মতো কালার থাকবে, জিভে চারপাশে দাঁতের ছাপ থাকবে, এসবই সিফিলিস কন্ডিশনকে নির্দেশ করে। মানসিক বিকৃতি হয়ে যায় সিফিলিসের রোগীদের, মানসিক জড়তা আসে, সবই হচ্ছে সিফিলিসের রোগীদের। এবং তার জন্য যে মেডিসিন গুলো আমরা প্রয়োগ করব সেগুলো আমি আগেই বলেছি যে খুব ভালো মানের কিছু মেডিসিন আছে, অরাম মেটালিকাম। তারা তো সিফিলিস কন্ডিশনের রোগীরা আত্মহত্যা করতে চায়, বারবার আত্মহত্যা করতে যায় তারা, তাহলে এই যে আত্মহত্যা করতে চায় এটা কিন্তু সিফিলিসের একটি স্ট্রং সিমটম। তাহলে এটা হচ্ছে অরাম মেটালিকাম, অ্যাসিড নাইট্রিক, অনেক সময় দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে, এগুলো কিন্তু ধ্বংসাত্মক। সিভিলিটি কন্ডিশনের রোগীদের দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে। কেলিকার্ব, মার্কসল, সিফিলিনাম, হিপার সালফার, ল্যাকেসিস, টিউবারকুলিনাম, অরামিওর, কেলি আয়োড, এই সবই হচ্ছে সিফিলিস কন্ডিশনের রোগীদের নির্দেশ করে। এগুলো হচ্ছে অ্যান্টি সিফিলিটিক মেডিসিন। সম্মানিত উপস্থিতি, আমার ক্লাসগুলো, এই কথাগুলো কি বুঝতে পারতেছেন তো? কোনো প্রবলেম হচ্ছে না তো? সবাই কি শুনছেন আমার কথাগুলো? সাউন্ড দেন একজন, সামনে আগাবো। আমার কথা শুনতে পাচ্ছেন? কথা বলেন। হ্যাঁ স্যার, ঠিক আছে, শোনা যাচ্ছে স্যার। জি, এই সিফিলিসের রোগীদের, তারা স্বপ্নে বিভীষিকাময় স্বপ্ন দেখে, ডিস্ট্রাকটিভ স্বপ্ন দেখে, ধ্বংসাত্মক স্বপ্ন দেখে। আরেকটা জিনিস বলি, যে সিফিলিসের যে রোগীরা, এদের যে শেষ পরিণতি কি হয়, কোন কোন অঙ্গে আক্রান্ত বেশি হয়, যেমন যেমন ক্ষত হয়, দুর্গন্ধযুক্ত ক্ষত হয়, বিভিন্ন অর্গানের ক্ষয়, মানে ক্ষয় হয়ে যায়, হাড় ক্ষয় হতে পারে। এরপরে এই সিফিলিস দোষ, মানে মস্তিষ্কের যে আবরণী ঝিল্লি সেখানে হতে পারে, গলায় হতে পারে, চোখে হতে পারে, নাকে হতে পারে, ইউরিনারি সিস্টেমে হতে পারে, পেটে হতে পারে, হার্টে হতে পারে। এসব জায়গায় সিফিলিস দোষটি লাস্ট পর্যায়ে এসে আক্রান্ত করে। এখন এই সিফিলিস দোষের যে আমরা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন গুলো বললাম, বাট একটি মেডিসিনের কথা বলবো, সেটা সালফার। এই সিফিলিস রোগীদের, সিফিলিসের সাথে অনেক সময় সোরা অ্যাডজাস্ট হয়, সেক্ষেত্রে সালফারটা আমরা সাবধানে প্রয়োগ করব। কেননা সালফার প্রয়োগ করলে সোরা, মানে সোরা কন্ডিশনের উপর যে আঘাত করে,
তখন হঠাৎ করে এই কষ্টকর লক্ষণগুলো, সিফিলিসের লক্ষণগুলো মানে বৃদ্ধি হয় এবং রুগী অধৈর্য হয়ে পড়ে এবং মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় রুগীর। এজন্য এই সালফার মেডিসিনটা প্রয়োগের সময় খুব সাবধানে প্রয়োগ করতে হবে, রোগের বৃদ্ধি ঘটতে পারে। এবং এই মেডিসিনের মানে মানে একটু একটু সুবিধা অসুবিধা একটু বেশি কম হলেই রোগী চিকিৎসক চেঞ্জ করে অ্যালোপ্যাথি মেডিসিনে চলে যেতে পারে। সো সালফার মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি মেডিসিন গুলো আবার বলি, আপনারা একটু শ্রবণ করেন যে মেডিসিন গুলো কি কি। আমি বললাম যে মার্কসল, মেজেরিয়াম, লাইকোপোডিয়াম, লিডাম প্যালেস্টার, ল্যাকেসিস, কেলিসালফ, কেলিয়ায়োড, কেলিবাইক্রোম, কেলিয়ার্স, আয়োডিন, হিপার সালফার, গুয়েকাম, ফ্লোরিক অ্যাসিড, কোরালিয়াম, রুব্রাম, কোনিয়াম, ক্লিমিটিসিরেক্টা, সিনাবেরিস, কার্বোভেস, কার্বোএনিমেলিস, ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া আয়োড, কস্টিকাম, বেনজোইক অ্যাসিড, বেডিয়াগা, অরামিওর, অরামমেট, অ্যাসাফিডিটা, আর্টস আয়োড, আর্সেনিকাম অ্যালবাম, আর্জেন্টাম মেটালিকাম। এসবই হচ্ছে অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। এছাড়াও রয়েছে ফাইটোলক্কা, পেট্রোলিয়াম, সরিনাম, সারসাপেরিলা, সাইলেশিয়া, স্টাফিসেগ্রিয়া, সালফ আয়োড, সিফিলিনাম, থুজা, অ্যাসিড নাইট্রিকাম, নাট্রাম সালফ, পেট্রোলিয়াম, ফসফরাস, ফসফরিক অ্যাসিড। যে লিস্ট আমি বলতেছি, একটা লিস্ট রয়েছে, সেই লিস্ট বলতেছি, এই লিস্ট সবই হচ্ছে অ্যান্টিসিপিলিটিক মেডিসিনকে নির্দেশ করে। সো এই মেডিসিন গুলো আমাদের আলাদা করতে হবে এবং এই মেডিসিন গুলো আলাদাভাবে আমাদের অ্যান্টিসিপিলিটিক মেডিসিনের আওতা রাখতে হবে এবং এই অ্যান্টিসিপিলিটিক কন্ডিশনের রোগীদেরকে এই মেডিসিন প্রয়োগ করতে হবে। এছাড়াও রয়েছে নেট্রামিওর, অ্যাসিড ফস, নাক্স ভূমিকা, ফেরাম আর্টস, জেলসিমিয়াম, ডিজিটালিস, কুপ্রাম মেটালিকাম, বেলেডোনা, অ্যাসাফিরিটা, আর্নিকা মন্টানা, এন্টিমটার্ট, অ্যামোনিয়াম কার্ব, ব্রায়োনিয়া। এই যে মেডিসিন গুলো বললাম, এই সবই হচ্ছে সিফিলিস গ্রস্ত রোগীদের আমরা এটা প্রয়োগ করতে পারি। তো সিফিলিসের কিছু মেন কিছু মেডিসিন আছে, যেমন মার্কসল মেডিসিনটা নিয়ে আমি সম্যক কিছু কথা বলবো। এই মেডিসিনটা নিয়ে আমি অনেক উপকার পেয়েছি, রোগীদের মধ্যে অনেক ফিডব্যাক আমি পেয়েছি। তো হেমার্কসল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই যে মার্কসল মেডিসিনটি মূলত একটা খনিজ মেডিসিন। একটা স্যামুয়েল হেনিম্যান মেডিসিনটি প্রুভ করেছেন। এটি একটি এটি একটি অ্যান্টিসিফিলিটিক মায়াজমের একটি প্রতিনিধিত্বকারী সুপার গ্রেডের একটি মেডিসিন। এই মেডিসিনটি কাজ করে রক্তের উপরে, সোলেসিক ঝিল্লির উপরে, মুখ গহ্বর, কিডনি, লিভার, থ্রোট, জেনিটালিয়া, জয়েন্টস, এরপরে হাড়ের উপরে, অস্থির উপরে, স্কিনের উপরে কাজ করে এই মেডিসিনটি। এতগুলো জায়গায় কাজ করে। তো এই মেডিসিনটি হচ্ছে অতিরিক্ত ঘাম, অতিরিক্ত লালা নিঃসরণ, অতিরিক্ত পিপাসা। এই মেডিসিনের মেন সিমটমস গুলো হচ্ছে অতিরিক্ত ঘাম থাকবে, অতিরিক্ত লালা নিঃসরণ হবে, অতিরিক্ত পিপাসা থাকবে, সবকিছু অতিরিক্ত। জিহ্বা পুরু হবে, যাতে সাবযুক্ত থাকবে, দুর্গন্ধ ও উভয় কাতরতা, দুর্গন্ধ থাকবে এবং উভয় কাতর থাকবে রোগী। রাত্রে এবং মানে বেডের যে উত্তাপে গর্ভাবস্থায় রোগের বৃদ্ধি হয়, এটি হচ্ছে মার্কসলের লক্ষণ। আমরা বললাম এই চরিত্র হচ্ছে কটুভাষী, সে অনেক বাজে কথা বলে, লোভী হয়, সান্ত্বনায় বৃদ্ধি হয়। এই মার্কসলের রোগীদের সান্ত্বনায় বৃদ্ধি হয়, অসন্তুষ্ট, খুবই কথায় কথায় অসন্তুষ্ট হয়।
স্মৃতিশক্তি হচ্ছে ভুলে যায়, রোগীরা ঘুমের মধ্যে চমকে ওঠে, সে বিড় বিড় করে প্রলাপ বকে, অসংলগ্ন কথাবার্তা, ঘুমের মধ্যে কান্নাকাটি করে। এরপরে কুকুরের ভয় আছে, রোগীর মধ্যে কুকুরের ভয়, আত্মহত্যা করতে ইচ্ছা, আত্মহত্যা করার ইচ্ছা, উলঙ্গ হতে চায়, হত্যা করার ইচ্ছা, সবই হচ্ছে এই যে ডিস্ট্রাকটিভ বলেছিলাম, ধ্বংসাত্মক। সো এই মেডিসিনটাও কিন্তু খুবই ধ্বংসাত্মক একটি আহ, ধ্বংসাত্মক মনোভাবের। এই রুগীটার গঠন হচ্ছে ইমাসিয়েশন, মানে শীর্ণতা। আবার কিছু কিছু রোগীদের মেদ প্রবণ হয়, অনেক সময় হজম প্রক্রিয়ায় সমস্যা হয়, পুষ্টি সাধন হয় না, মেদ প্রবণ হয়ে যায়। মলের লক্ষণ হচ্ছে বলের ন্যায় শ্লেষ্মাযুক্ত পিচ্ছিল নিষ্ফল নিষ্ফল মলবেয় কুণ্ঠন, কঠিন গুটি গুটি ভুক্ত দ্রব্যযুক্ত। এরপরে হচ্ছে প্রস্রাবে জ্বালা থাকে, দুধের ন্যায়, তাদের এই প্রস্রাবটা হচ্ছে দুধের ন্যায়, মানে সাদা প্রস্রাব হয়, দুর্গন্ধযুক্ত এই প্রস্রাবগুলো, মানে এটা হচ্ছে মার্কসলের প্রস্রাব। নিদ্রাহীনতা মানে কি, ঘুম আসে না, অনেক সময় রাতে ঘুম আসে না। এরপরে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তার ঘাম অনেক বেশি, গোসলে এই রোগের বৃদ্ধি হয়, গোসল করলে বৃদ্ধি, অর্থাৎ রোগী শীত কাতর, শীত কাতর বলেই গোসলে বৃদ্ধি হয়। পিপাসা রয়েছে অনেক, অত্যাধিক বেশি পিপাসা, অত্যাধিক বেশি পিপাসা, ক্ষুধাও অনেক বেশি। এ হচ্ছে এই মার্কসল মেডিসিনটির একটি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপরে এটি হচ্ছে এই মেডিসিনটি শরিক কন্ডিশনও কভার করবে, সাইকোটিক কভার করবে, টিউবারকুলার কভার করবে, কিন্তু মেইনলি এর কাজটা হচ্ছে শরিক সিফিলিটিক সিফিলিটিক কন্ডিশনে এই মেডিসিনটি প্রতিনিধিত্ব করছে, সুপার গ্রেডে আছে। যাই হোক, এই মেডিসিনের আরো বেশ কিছু এই তার লক্ষণ সহ সিফিলিটিক কন্ডিশন সহ আরো যে মেন মেন সিমটমে দেওয়া বলেছিলাম, যে তার ইউরিনারি সিস্টেমে প্রবলেম হবে, বারবার প্রস্রাব হবে, গনোরিয়ার সমস্যা থাকতে পারে, শ্বেত প্রদাহ থাকতে পারে, এসব রোগে দেওয়া যেতে পারে যদি তার এই মেন প্রবলেম গুলো থাকে এবং সিফিলিটিক কন্ডিশন বিদ্যমান থাকে। তাহলে সিফিলিটিক কন্ডিশন জনিত দাঁত ঘা, যদি সে দাঁত থাকে তাতেও আমরা প্রয়োগ করতে পারি, রোগ যেটাই হোক না কেন প্রয়োগ করতে পারি। সোরিয়াসিস সোরিয়াসিস দেওয়া যেতে পারে, এক্সিমায় দেওয়া যেতে পারে এই মেডিসিন, অশ্ববলিতে দেওয়া যেতে পারে, কানের স্রাবে দেওয়া যেতে পারে, শুষ্ক কাশিতে দেওয়া যেতে পারে, কোষ্ঠবদ্ধতা দেওয়া যেতে পারে, জন্ডিসে এই মেডিসিনকে আমরা প্রয়োগ করতে পারি। এছাড়াও টিউমারে প্রয়োগ করতে পারি, পলিপাসে প্রয়োগ করতে পারি, বমিতে প্রয়োগ করতে পারি, বাত ব্যথায় প্রয়োগ করতে পারি, মাথা ব্যথায় প্রয়োগ করতে পারি। তারপরে হচ্ছে যে রেকটাম প্রোলাপসে আমরা প্রয়োগ করতে পারি এই মেডিসিন, কারণ সবই ধ্বংসাত্মক গুলোতে আমরা এই মেডিসিন প্রয়োগ করতে পারি, যেহেতু এটি অ্যান্টিসিপিলিটিক কন্ডিশনের প্রতিনিধিত্ব করছে মেডিসিনটি মার্কসল। তো আমরা মার্কসল নিয়ে আলোচনা করলাম। এছাড়াও অসংখ্য মেডিসিন বলেছি, সকল মেডিসিন অ্যান্টিসিপিলিটিক কন্ডিশনের প্রতিনিধিত্ব করছে। আমরা এই মেডিসিন গুলো থেকে আমরা সিপিলিটিক কন্ডিশনের যে মেডিসিন গুলো, সেই মেডিসিন গুলো আমরা আলাদা করতে পারলাম। এখন আমরা সিপিলিটিক কন্ডিশন থেকে যে রোগগুলো হয় সে রোগগুলো আমরা বাছাই করব, করে আমরা অ্যান্টিসিপিলিটিক মেডিসিন প্রয়োগ করলে অবশ্যই আশা করা যায় যে এই রোগ থেকে আমরা পরিত্রাণ পাবো। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনায় আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারবেন। এখন আপনাদের প্রশ্নোত্তর পর্ব, ক্লাসটি এখানেই শেষ করা হলো। এখন প্রশ্নোত্তর পর্ব, যারা প্রশ্ন করবেন অবশ্যই আমার সাথে কথা বলেন। ধন্যবাদ সবাইকে। স্যার রেকর্ডিং অফ করবো তাহলে? জি, রেকর্ডিং অফ করেন।